স্ট্যান্ড বাই কোনা করে সরি। দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমাদের স্লাগ আমরা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের স্ক্রিনে, যেখানে কৃষকদের নিয়ে আজকে আলোচনা করব। কৃষকদের স্বাধীনতা। আজকেও এই কৃষক বিল নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আন্দোলন হয়েছে। কৃষকরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে। এই বিষয়ে আমাদের রাজ্যেও আন্দোলন হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে বামফ্রন্ট তথা সিপিআইএম ওনারা পথে নেমেছেন এই আন্দোলনকে মানে এই বিলের বিরুদ্ধে ওনারা পথে নেমেছেন। পাশাপাশি কংগ্রেস সহ আরও এসইউসিআই আরও কয়েকটি সংগঠন এই বিলের বিরুদ্ধে রাজপথে নামে। ভারতবর্ষের সঙ্গে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও এই আন্দোলনের রেশ আমরা দেখতে পেয়েছি। আজকে এই বিল নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে আজকে আমি সকালবেলা থেকে ভেবেছি যে কয়েকটি বিষয় আমি সামনে রাখব এবং আপনাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি আপনারা যারা রাজ্যের আপামর জনগণ রয়েছেন, বিশেষ করে যারা কৃষক শ্রেণীর যারা আপনারা সম্মানিত আমার ভিউয়ার্সরা রয়েছেন, আপনারা এই বিল সম্বন্ধে কি ভাবছেন, সেটা কতটুকু আপনাদের কাজে আসবে ভবিষ্যতে, সে বিষয়ে যদি কোনো কিছু বলতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের মতামত দিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষে একটা অস্থির পরিবেশ চলছে এবং সেই অস্থির পরিবেশ আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। আজকে আমাদের দেশের জিডিপি যে রেট রয়েছে তারও রেশিও মাইনাসে রান করছে। এই জায়গায় সরকার একটি অর্ডিন্যান্স জারি করে এবং এই বিল ওনারা সেটাকে সাবমিট করেন। এখন বিষয় হচ্ছে সরকার যে আজকে এই বিল বা এই যে কৃষকদের নিয়ে বা ফার্মার্সদের নিয়ে যেটা করেছেন সেটা সরকার কতটুকু মানুষের কাজে আসবে এই বিল, সেটা নিয়ে কিন্তু আজকে কৃষকরা সন্দিহান হয়ে রয়েছেন। বিশেষ করে যারা বিরোধী দলের যারা মানুষরা রয়েছেন বা বিরোধী দল যারা করেন, ওনারা কিন্তু বলতে চাইছেন এই বিল কৃষকদের বিরুদ্ধে বিল। আপনারা জানেন যে এই তালাবন্দির কারণে, লকডাউনের কারণে অনেক মানুষের চাকরি গেছে। তারপর গত 6 মাসে এই করোনার জন্য প্রায় 52,000 ও বেশি লোক আমাদের এখানে প্রয়াত হয়েছেন। আমি দেশের কথা বলছি, পুরো ভারতবর্ষের কথা বলছি। জিডিপি রেট আজকে -24 রান করছে এবং সেটা হচ্ছে সংগঠিত ক্ষেত্রের হিসেব। যদি এখানে অসংগঠিত ক্ষেত্রে আমরা আনি তো সেটা যারা বিশ্লেষক বা যারা অর্থশাস্ত্রবিদ যারা রয়েছেন ওনারা বলতে চেয়েছেন এই যে মাত্রা রয়েছে যেটা -24 এখন দেখানো হচ্ছে সেটা -50 গিয়েও দাঁড়াতে পারে। আজকে এমন একটা সময় যে অর্থনৈতিকভাবে আমাদের ভারতবর্ষ জিডিপি রেট এত নিচে নেমে যাচ্ছে, সেটা কিন্তু সবাই একটা সরকারের যে পলিসি রয়েছে সেটা কিন্তু কতটুকু কার্যকরী ভূমিকা নিচ্ছে এই মুহূর্তে সেটা কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। পাশাপাশি এই বিলকে সামনে রেখে অনেকে বলেছেন যে এখন এই করোনাকালে সরকার এর প্রতি কনসেন্ট্রেশন না দিয়ে সরকার এই বিল জোর জবরদস্তিভাবে পার্লামেন্টে উত্থাপিত করেছেন। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে এই নতুন কৃষি আইন যে আজকে বানানো হয়েছে সেই জায়গায় ভারত সরকার কি আমাদের দেশের যে কৃষক সংগঠনগুলো রয়েছে, পাশাপাশি বিভিন্ন রাজ্যের যারা কৃষিমন্ত্রীরা যারা রয়েছেন, পাশাপাশি আমাদের কেন্দ্রের যিনি কৃষিমন্ত্রী রয়েছেন এবং বাজারগুলো যে রয়েছে
তাদের যে প্রতিনিধি রয়েছে, পাশাপাশি কৃষকরা যারা রয়েছেন, তাদের যে প্রতিনিধিরা যারা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে কি সংসদে এই বিল উত্থাপিত হয়েছে? অনেকে বলতে চাইছেন যে সরকার এই ধরনের কোনো আলোচনাই করেননি। যেখানে এই বিলটি হচ্ছে কৃষকদের সংশ্লিষ্ট, এবং আমাদের ভারতবর্ষ কৃষি নির্ভর আমাদের দেশ। আজকে জিডিপি -24 -25% চলছে। সেই জায়গায় আপনারা জানেন কৃষিক্ষেত্রে আমাদের জিডিপি কিন্তু নামেনি, এখনো 3%-এর উপর চলছে। তো সেই জায়গায় আজকে এই মুহূর্তে সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে পার্লামেন্টে, সেই জায়গায় সরকার কি বিভিন্ন যে আমাদের স্টেট রয়েছে, সেই স্টেটের যে কৃষিমন্ত্রীরা যারা রয়েছেন বা সেন্ট্রাল মিনিস্টার যিনি রয়েছেন, যিনি কৃষি দপ্তরকে দেখছেন, পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাজ্যের যারা কৃষি নিয়ে যারা চর্চা করেন, যারা সায়েন্টিস্টরা যারা রয়েছেন, এছাড়া কৃষকের বিভিন্ন সংগঠন রয়েছে, তাদের সঙ্গে বা এই বাজারগুলো যে রয়েছে, সেই বাজারগুলোর যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের সঙ্গে কি সরকার কোনো ধরনের আলোচনা করে এই অর্ডিন্যান্স পার্লামেন্টে এনেছেন? সেটা কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছেন দর্শক বন্ধুরা। এবং আরও একটি বিষয় যেখানে আমাকে উল্লেখ করতে হয়, যতটুকু আমি জানি, যতটুকু আমার অ্যানালাইসিস বা যতটুকু আমি স্টাডি করেছি দর্শক বন্ধুরা, সেখানে আমি দেখতে পেয়েছি এই বিল পার্লামেন্ট বা পার্লামেন্টে বা কেন্দ্রীয় সরকার সেটাকে পাস করতে পারে না। কারণ পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের সেই ধরনের কোনো ভূমিকা আছে বলে সেটা কিন্তু উল্লেখ নেই কোনো জায়গায়। আমি কয়েকটি বিষয় আপনাদের কাছে বলবো, তাহলে সেই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত হচ্ছে, আজকে পার্লামেন্টে এই বিলটি পাস হয়েছে, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রের উপর বিশ্বাস রাখতে বলেছেন। আমাদের যে কাঠামো রয়েছে গণতন্ত্রের, সেই গণতন্ত্রের কাঠামোকে উনি সম্মান দিতে বলেছেন, মানুষের সঙ্গে কথা বলতে বলেছেন। সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি একজন এত বড় বিচক্ষণ লোক হওয়া সত্ত্বেও আজকে এই বিল কি করে পার্লামেন্টে পাস হলো তার কিন্তু স্পষ্টীকরণ প্রধানমন্ত্রী এখনো দেননি। কারণ পার্লামেন্টের কোনো এখতিয়ারই নেই এই অর্ডিন্যান্স কে পাস করা, কিন্তু অর্ডিন্যান্স পাস হয়েছে। পার্লামেন্টে নিয়ম রয়েছে, কোন সাংসদ যদি অ্যাপিল করে যে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়া দরকার, তাহলে কিন্তু এই প্রস্তাবের উপর ভোটাভুটি প্রয়োজন ছিল। এবং সেখানে ওনাদের বর্তমান সংসদে বোতাম টিপে পর্যন্ত সাংসদরা ভোট দিতে পারেন এবং পক্ষে বিপক্ষে ভোট দিতে পারেন। কিন্তু সেই জায়গায় হাত উঠিয়ে সেটাকে সমর্থন করে এই বিলকে, যেহেতু রাজ্যসভা বলুন আর লোকসভায় বলুন বর্তমান সরকারের একটা মেজরিটি রয়েছে, তো সেই ক্ষেত্রে এই বিল পাস হয়ে গেছে। তো অনেকে প্রশ্ন করছেন, এই বিল কি আদৌ সেন্ট্রাল গভর্নমেন্ট তথা কেন্দ্রীয় সরকার কি পাস করতে পারেন? সেটা কি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে রয়েছে? সেটা আপনারা বলবেন দর্শক বন্ধুরা। কিন্তু যেটা আমি বলবো আপনাদেরকে, যে কোনো বিল যখন উত্থাপিত হয় পক্ষে বিপক্ষে ভোট পড়ে, সেই জায়গায় ভোট দেওয়ার স্কোপ রয়েছে সাংসদদের, সেখানে কিন্তু ভোট দিতে পারেনি সাংসদরা। এবং নরেন্দ্র দামোদর মোদীজি উনি হাততালি দিয়ে এটাকে বাহবা জানিয়েছেন। কিন্তু এখানে অনেকে প্রশ্ন করছেন, কেন ভোটাভুটি করা হলো না? ভোটাভুটি না করেই
পার্লামেন্টে অধ্যাদেশ জারি করা হয়েছে বা অর্ডিন্যান্স জারি করা হয়েছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো। সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে পার্লামেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিলকে পাশ করতে পারে না, সেটা ওনাদের এখতিয়ারে নেই। আমাদের সংবিধানে 7 শিডিউলে ইউনিয়ন লিস্ট যে আইটেম রয়েছে, সেখানে 97টি এমন কিছু আইটেম রয়েছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন তৈরি করতে পারে। আমাদের সংবিধানে যে 7th শিডিউল রয়েছে, সেই 7th শিডিউলে স্পষ্টভাবে বলা রয়েছে যে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে 97টি আইটেমে বা 97টি বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, এবং স্টেটের ক্ষমতা রয়েছে বা স্টেট গভর্নমেন্টের যে লিস্ট রয়েছে সেটা 66টি আইটেম রয়েছে বা 66 আইটেম রয়েছে যেখানে রাজ্য সরকার আইন বানাতে পারে। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি হয়তোবা। আমাদের সংবিধানে যে 7th শিডিউল রয়েছে সেখানে স্পষ্ট ভাষায় বলা রয়েছে যে 97টি সেখানে ইউনিয়ন লিস্ট রয়েছে, সেটাকে ইউনিয়ন লিস্ট বলা হয়, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন রয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে এই 57টি বিষয়ের উপর আইন প্রণয়ন করতে পারে, এবং রাজ্য সরকার তথা স্টেট গভর্নমেন্টের কাছে আরো 66টি আইটেম রয়েছে যেখানে রাজ্য সরকার নিজেদের মতো করে আইন প্রণয়ন করতে পারে। এছাড়া আরো কিছু আইটেম রয়েছে, সেগুলোতে প্রায় 147টি আইটেম রয়েছে। সেখানে ইচ্ছে করলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একত্রে আইন বানাতে পারে। আমি যেটা বললাম যে কেন্দ্রীয় সরকার বা সংসদ বা পার্লামেন্ট ইচ্ছে করলে কি এই আইন বা এই বিল পাশ করতে পারে, সেটা কি এখতিয়ারে রয়েছে? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ইচ্ছে করলে আপনারা বিভিন্ন গুগলে গিয়ে আপনারা দেখতে পারেন যে আমাদের সংবিধান যে রয়েছে সেখানে 7th শিডিউলে স্পষ্টভাবে বলা রয়েছে যে কতগুলো ইউনিয়ন লিস্ট রয়েছে আর কতগুলো স্টেট লিস্ট রয়েছে যেখানে স্টেট গভর্নমেন্ট আইন তৈরি করতে পারে ইচ্ছে করলে, আবার কতগুলো প্রোডাক্ট রয়েছে যেখানে ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই ইউনিয়ন লিস্টে যে মানে প্রোডাক্টগুলো রয়েছে সেই বিষয়ে বা সেই বিষয়গুলোকে নিয়ে আইন প্রণয়ন করতে পারেন। এছাড়া আরো কিছু রয়েছে, সেগুলো হচ্ছে 147টি আইটেম, সেটা ইউনিয়ন লিস্ট এবং স্টেট গভর্নমেন্টের যে লিস্ট তার থেকে আলাদা, কন্টেম্প্ট লিস্ট বলে এটাকে। এই লিস্টে প্রায় 147টি মুদ্রা রয়েছে, সেখানে ইচ্ছে করলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একসঙ্গে আইন প্রণয়ন করতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সংবিধানের স্কিমে আপনারা দেখবেন, যদি আপনারা 7th শিডিউল গিয়ে আপনারা ঘাটেন, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এগ্রিকালচারাল বা এগ্রিকালচার বলে কিছু কিছু জায়গায় মেনশন করা রয়েছে ইউনিয়ন লিস্টে। আপনারা যখন সংবিধানের স্কিমে আপনারা যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে ইউনিয়ন লিস্ট এমন 4 জায়গায় এমন কিছু রয়েছে যেখানে এগ্রিকালচারের কথা মেনশন রয়েছে, এবং সেখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে তথা কেন্দ্রীয় সরকার সংসদের কোনো আইন তৈরি করতে পারে আর কোন আইন তৈরি করতে পারে না। আবার যখন এই এগ্রিকালচারের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে এগ্রিকালচারের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারবে না, এবং স্টেট লিস্টে আরো 8টি জায়গায় এই এগ্রিকালচারের কথা মেনশন রয়েছে, সেখানে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট এই আইন প্রণয়ন করতে পারে। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ইউনিয়ন লিস্টে 4 জায়গায় এই সংবিধানের বা আমাদের যে সংবিধান রয়েছে তার স্কিমে যদি আপনারা যান, সেখানে গিয়ে আপনারা দেখবেন যে ইউনিয়ন লিস্টে এমন 4 জায়গায় রয়েছে যেখানে এগ্রিকালচার বা এগ্রিকালচারের কথা মেনশন রয়েছে, কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এই জায়গায়
সেন্ট্রাল গভর্নমেন্ট তথা পার্লামেন্ট এই এগ্রিকালচার বিষয় নিয়ে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারে না, কিন্তু সেখানে কিন্তু করা হচ্ছে। সেটা এখন শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের বাকি রয়েছে। পাশাপাশি স্টেট যে লিস্ট রয়েছে, ইউনিয়ন লিস্ট গেল, স্টেট লিস্টে যেটা মানে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত রয়েছে, সেখানে এমন কিছু জায়গা রয়েছে, 8টি জায়গা রয়েছে। সেই 8টি জায়গা ইচ্ছা করলে এই এগ্রিকালচার যে শব্দগুলো সেখানে ব্যবহার রয়েছে, সেখানে কিন্তু ইচ্ছে করলে রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে NT 33 যেটা কংক্রিট লিস্ট, যেটা আমি বললাম যে 147 আইটেম রয়েছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ইচ্ছে করলে দুজনে সম্মিলিতভাবে আইন প্রণয়ন করতে পারে। কিন্তু কন্টেন্ট লিস্টে 33-তে বলা হয়েছে যে সেখানে পার্লামেন্টের কোনো এখতিয়ার নেই। রাজ্য সরকার যেটা করতে পারবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারবে না। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না করার যদি সেখানে নিয়ম রয়েছে, তাহলে অনেকে বলতে চাইছেন তাহলে কেন্দ্রীয় সরকার কিভাবে এই অর্ডিন্যান্স জারি করলেন, এটা কিন্তু অনেকে বলতে চাইছেন। দর্শক বন্ধুরা, আপনারা বলবেন, যারা আমাদের রাজ্যের কৃষকরা যারা রয়েছেন, যারা মনে করেন যে এই বিল আপনাদের পক্ষে গেছে বা এই বিলের ফলে আপনারা উপকৃত হবেন, অবশ্যই বলবেন। কিন্তু আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তথা পার্লামেন্ট ইচ্ছে করলে কি এই ধরনের বিল বা অর্ডিন্যান্স লোকসভা বা রাজ্যসভায় উঠাতে পারে? কিন্তু সংবিধানের স্কিম যে রয়েছে, সেখানে আপনারা যদি ইউনিয়ন লিস্টে যদি আপনারা দেখেন, আপনারা যদি স্টেটের লিস্টগুলো দেখেন বা কন্টেন্ট লিস্টগুলো দেখেন, যে আইটেমগুলো রয়েছে সেখানে সম্পূর্ণভাবে মেনশন রয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন আইনগুলো করতে পারবে এবং স্টেট গভর্নমেন্ট করতে পারবে এবং কে করতে পারবে না। যেখানে বলে রাখা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এগ্রিকালচার বিষয়ে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারবে না বা অর্ডিন্যান্স জারি করতে পারবে না, সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্টে এই অর্ডিন্যান্স কিভাবে তোলা হলো বা আনা হলো, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেখানে পার্লামেন্টে প্রভিশন রয়েছে, যারা সাংসদরা যারা রয়েছেন তারা ভোটাভুটিতে যেতে পারেন, সেখানে দেখা গেছে যে হাত তুলে সেটাকে হইচই করে সেটাকে পাশ করে দেওয়া হলো রাজ্যসভাতে। তো সে জায়গায় বিরোধী দলের বক্তব্য হচ্ছে বা আমাদেরও বক্তব্য হচ্ছে, যেখানে রাজ্যসভা বা লোকসভায় বোতামের মাধ্যমে, একটা প্রেসের মাধ্যমে, একটা টিপের মাধ্যমে যেখানে ভোটাভুটির স্কোপ রয়েছে, সেখানে কেন এই বিলের প্রসঙ্গে ভোটাভুটি হলো না? দু ক্ষেত্রেই কি ভুল রয়েছে? সেটা আপনারা বলবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেড এন্ড কমার্সের যেহেতু এখানে কথা বলা হচ্ছে, আমি একটা কথা বলে রাখছি দর্শক বন্ধুরা, ইউনিয়ন লিস্টে যে বক্তব্যগুলো রয়েছে, সেই ইউনিয়ন লিস্টে কেন্দ্রীয় সরকার হয়তো বলবে যে সেখানে ট্রেড বা কমার্সের কথা বলা হয়েছে, এবং ট্রেড এবং কমার্স যদি এই বিষয় দুটো থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে বক্তব্য রাখতে পারে, সেটা প্রভিশন রয়েছে। কিন্তু কৃষকরা বলতে চাইছেন এখানে ট্রেড এবং কমার্স কোত্থেকে আসলো? কৃষকরা হচ্ছেন এমন একজন, তারা জায়গাতে কাজ করেন, তারা রাষ্ট্রের সেবা করছেন এবং সেটা একটা অকুপেশন। সেখানে ট্রেড বা কমার্স এখানে আসতে পারে না। হয়তোবা আগামী দিন কেন্দ্রীয় সরকার বলবে, যেহেতু ইউনিয়ন লিস্টে কেন্দ্রীয় সরকারের এখতিয়ার নেই এই বিষয়ে অর্ডিন্যান্স জারি করা, তথাপি কেন্দ্রীয় সরকার জোর করে এই অর্ডিন্যান্স জারি করলো, সেখানে কেন্দ্রীয় সরকার হয়তো বলবে যে ট্রেড এবং কমার্স যেহেতু সেটার মধ্যে যোগসূত্র রয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকার কথা বলেছে বা আইন প্রণয়ন করতে যাচ্ছে বা লোকসভায় বা রাজ্যসভার এই অর্ডিন্যান্স জারি করেছে। কিন্তু কৃষকদের যারা নেতারা যারা রয়েছেন, ওনারা বলতে চেয়েছেন যে এডুকেশন যেমন একটা পেশা, এমন একটি পেশা, এডুকেশনকে কিন্তু অকুপেশন বলা হয়। এডুকেশনকে কিন্তু কখনোই ট্রেড বা কমার্স নিয়ে কেউ ভাবেন না।
এমনই একটা পেশা হচ্ছে কৃষি পেশা, সেটা কিন্তু ট্রেড বা কমার্সের সঙ্গে যুক্ত নয়, সেটা সরাসরি রাষ্ট্র সেবায় যুক্ত রয়েছে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো, যেহেতু আমি বললাম দর্শক বন্ধুরা যে ইউনিয়ন লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট পরবর্তী সময়ে বলতে পারে যে যেখানে ট্রেড এন্ড কমার্স এই কথাগুলো ব্যবহৃত হয়েছে, সেহেতু আমরা সেখানে অর্ডিন্যান্স জারি করেছি। কিন্তু কৃষকদের বক্তব্য হচ্ছে একটাই, যে আমরা কৃষক, আমরা কৃষি কাজ করে আমাদের অন্য সংস্থান করি। সে জায়গায় যে আইনগুলো আনা হচ্ছে সেটা যারা গরিব, যারা কৃষকরা যারা রয়েছেন, ওনাদেরকে সর্বহারা করে ছাড়বেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? আপনার চ্যানেলে সাউন্ড নাই। আপনি কোত্থেকে বলছিলেন? হ্যাঁ, লেম্বু ছড়া দম দিয়ে। আপনাদের যারা কেবল অপারেটর যারা রয়েছেন তাদেরকে বলেছেন? কি বলেছে ওনারা? আপনাদের কি সৃষ্টি না এনএক্সটি না বালাজি, কোনটা? মানে কেবল কার থেকে নিয়েছেন? এনএক্সটির মাধ্যমে নিয়েছেন না সৃষ্টির মাধ্যমে নিয়েছেন না বালাজির মাধ্যমে নিয়েছেন? মানে সাউন্ড কি একদমই আসে না? না না, একদম সাউন্ড নাই। কতদিন ধরে? শুধু কি মিনালি নিয়ে নেন না অন্যদের ক্ষেত্রে সেম? মিনালি নিয়ে নেন। আপনি অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন, আশা করি আপনি মানে যোগাযোগ করেছিলেন অপারেটরের সঙ্গে? আপনি জিজ্ঞেস করুন। কিন্তু আমার জানা মতে এনএক্সটিও চলছে ভালো, বালাজিও চলছে, এবং সৃষ্টির যে আপগ্রেডেশনের কাজ সেটা মানে হয়ে গেছে মোটামুটি ভাবে, আর দু একদিন বাকি রয়েছে। নিউজ আইকন তো আই না। হ্যাঁ, নিউজ আইকন চ্যানেলটা আই না, ওই কাজ হচ্ছে, আশা করি চলে আসবে। আপনি সাউন্ড নাই না, সাউন্ড আসে না। আপনি কি এখন টিভির সামনে আসেন? আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আপনার সেট টপ বক্সের যে রিমোটটা আছে সেটা হাতে নিন। হ্যাঁ, হাতে নিয়েছেন? এবার অডিওতে প্রেস করুন তো। আপনি অডিওতে প্রেস করুন, রিমোটের যে অডিও বাটন রয়েছে। হ্যাঁ, প্রেস করেছেন? না না, এদিকে ভাই না তো। তো আপনি না পারলে কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করেছিলাম আপনাকে গাইড করব, কিন্তু আপনি যদি না করতে পারেন তাহলে আমি কি বলবো? যাদের সাউন্ডের সমস্যা হচ্ছে, আপনারা একটা কাজ করবেন, অডিওতে যাবেন, অডিওতে গিয়ে লেফট কি প্রেস করবেন, সেখানে দেখবেন স্টিরিও এবং মনো লেখা আছে। একবার মনোতে দেবেন, যদি চলে আসে তো চলে আসলো, না হয়তো স্টিরিওতে দেবেন, তাহলে চলে আসবে। আর যদি দেখেন যে তারপরেও আসছে না, স্থানীয় যে কেবল অপারেটররা যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। দর্শকরা, যে বিষয়ে আমি ছিলাম, যে ফার্মার্স মানে কৃষকদের স্বাধীনতা নিয়ে আজকে আমি আলোচনা করছি। আদৌ কি সরকারের এই বিল বা সরকারের যে এই আইন, সেটা কি রাজ্যের কৃষকদের স্বার্থে কাজে আসবে? কৃষকরা কি আরও ডেভেলপড হবে? কারণ এখানে প্রশ্ন একটা জাগছে অনেকের মধ্যে। নরেন্দ্র দামোদর মোদীজি নোটবন্দি করেছিলেন এবং উনি বলেছেন যে 50 দিনের মধ্যেই আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু সেই সমস্যা কিন্তু আরও বাড়ল। জিডিপি রেট আজকে -24% চলে আসলো। নরেন্দ্র দামোদর মোদীজি বলেছেন জিএসটিকে উনি আরও বেশি সেটাকে কনসেন্ট্রেট করবেন। জিএসটির মাধ্যমে ভ্যাট ছিল, সেখানে কনভার্ট করে সেটাকে জিএসটি আনা হলো, এত তড়িঘড়ি আনা হলো। সেক্ষেত্রে আজকে ভারতের যে অর্থনীতি রয়েছে সেটা কিন্তু মোটামুটিভাবে এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বলা হয়েছিল যে জিএসটি চালু হলে আমাদের যে জিডিপি রেট রয়েছে সেটা বাড়বে, কিন্তু দেখা গেছে এই যে 5 ট্রিলিয়ন যে একটা হিসেব রয়েছে নরেন্দ্র দামোদর মোদীজির, সেটা কিন্তু কবে নাগাদ ওনার আশা পূর্ণ হবে সেটা কিন্তু আজকে একটা সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি করছে। তাই অনেকে বলছেন নরেন্দ্র দামোদর মোদীজি এই যে কৃষকদের জন্য এই বিল বা এই অর্ডিন্যান্স যে আনলেন, সেটা কতটুকু রাজ্যের
বা সারা দেশের কৃষকদের স্বার্থে যাবে? এটা কিন্তু অনেকে বলছেন দর্শক বন্ধুরা। আমি আরো কয়েকটি বিষয় এখানে বলবো, যেখানে বললাম যে কৃষকদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেগুলো কিন্তু কখনোই ট্রেড বা কমার্স হতে পারে না, সেখানে ব্যবসায়িক কোনো ধরনের বিষয় থাকতে পারে না। কারণ কৃষকরা হচ্ছেন এমন একজন পেশায় ওনারা যুক্ত যেখানে ওনারা রাষ্ট্রকে সেবা করছেন, আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। তো এই জায়গায় যেখানে এই যে আরেকটি যে লিস্ট বললাম আপনাদেরকে আমি, যে এই লিস্টে 33-এ রয়েছে যেখানে সেন্ট্রাল বলতে পারে যে আমরা ট্রেড এবং কমার্সের ক্ষেত্রে আমাদের কাছে পাওয়ার রয়েছে। হ্যাঁ, অবশ্যই সেন্ট্রালের কাছে ট্রেড এন্ড কমার্সের জন্য পাওয়ার রয়েছে, কিন্তু কৃষক বা কৃষকদের জন্য সেখানে কিন্তু নেই। সেটা সংবিধানের যে স্কিম রয়েছে সেখানে পুরোপুরিভাবে লেখা রয়েছে। আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন দর্শক বন্ধুরা। অনেকে মনে করছেন যে রাজ্য সরকারের যে ক্ষমতা রয়েছে, যে স্টেট গভর্নমেন্টের যে লিস্ট রয়েছে, সেখানে স্টেট গভর্নমেন্টের লিস্টে প্রায় 66টি এমন কিছু বিষয় রয়েছে যেখানে ইচ্ছে করলে স্টেট গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারে, অর্ডিন্যান্স জারি করতে পারে, আইন প্রণয়ন করতে পারে, কিন্তু পার্লামেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা নেই। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, বলুন কোত্থেকে বলছিলেন? মনিক্য চমনি থেকে বলছেন, বলুন কি বলবেন? কৃষকেরা তো দাদা সবসময় মুখ দেখে দাঁড়ায় এইভাবে সুস্থ রাখতে হবে সবাই। আপনি কি মনে করছেন দাদা, আপনি কি মনে করছেন সরকারের যে আনা এই অর্ডিন্যান্স কতটুকু কৃষকদের স্বার্থের কাজ করবে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, উনি বলেছেন যে কৃষকদের স্বার্থ এক্ষেত্রে রক্ষা পাবে না। আজকে কৃষকদের আন্দোলন সারা ভারতবর্ষে একটা জিগির তুলেছে, সেটা বলতেই হচ্ছে। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্টের কোনো এখতিয়ার নেই, সুপ্রিম কোর্ট নিজে বলে দিয়েছে যে সংবিধানের স্কিমে বা রাজ্য সরকারকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে পারবে না কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে, কিন্তু সেই জায়গায় কোনো না কোনোভাবে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, আমি তেলিয়ামুড়া থেকে বলছিলাম। বলুন দাদা। হ্যাঁ রাজীব দা, নমস্কার। নমস্কার। এই যে মোদী সরকারের যে একটা জুমলা বাটপারি সারা ভারতবর্ষে চলছে, বর্তমানে উনি কৃষকদের যে অবস্থা করছেন তাতে তো মানে এমনিতে তো কৃষকদের মানে বিক্রির মতো কোনো অবস্থা নেই, টাকা পয়সা মানে গরিব হয়ে যাচ্ছে, ভালো জলসেচের ব্যবস্থা করতে পারে না। এই জুমলা সরকারটা মানে যা করছে মানুষকে একদম মৃত্যু পুঁতে তো খাচ্ছেই, সারা ভারতবর্ষে ওনার রাজত্ব চলছে। এখন মানে কৃষকরা মানে মৃত্যু প্রায় অবস্থা, ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে কিছুদিন পর কৃষকরা। এই চলছে ওনার অবস্থা। ধন্যবাদ। যতদিন পারে দুটো ভোটে খাচ্ছে, ভারতবর্ষটাকে উনি মানে পুরো বিক্রি করে দিচ্ছেন। আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? ভারতবর্ষের ব্যাংক গুলো উনি বিক্রি করে দিচ্ছেন। কৃষকদের কোনো মূল্য নেই বলতেই চলে আসবে সারা ভারতবর্ষে। এই সরকার যতদিন না সরবে না, কারোর কোনো শান্তি হবে না। মানুষ মরবে না খেয়ে, জেলে দিলে মানুষ মরে যাবে। নমস্কার, আমার এতটুকু বক্তব্য। ধন্যবাদ। যেখানে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্টের কোনো ধরনের এখতিয়ার নেই এই ধরনের এগ্রিকালচারাল অর্ডিন্যান্স আনতে রাজ্যসভায় বা লোকসভায়, সেই জায়গায় কোনো না কোনোভাবে অনেকে বলছেন যে কোনো না কোনোভাবে কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্ট রাজ্য সরকারের যে ক্ষমতা রয়েছে তার মধ্যে হস্তক্ষেপ করছে। কারণ হচ্ছে যে ইউনিয়ন লিস্ট রয়েছে, সেখানে তো এগ্রিকালচারের বিষয়ে পার্লামেন্ট বা কেন্দ্রীয় সরকার কোনো ধরনের আইন প্রয়োগ করতেই পারবে না, এবং যে 66টি মুদ্রা রয়েছে সেই মুদ্রায় রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে। সেখানে এগ্রিকালচার সম্বন্ধে আইন প্রণয়ন রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধানে। কিন্তু এই জায়গায় একটা কথা রয়েছে, অনেকে বলছেন এবং সুপ্রিম কোর্টও বলেছেন, আমাদের দেশের মানে উচ্চ যে ন্যায়ালয়ে রয়েছে ওনারা পর্যন্ত বলেছেন, কি বলেছেন, যে রাজ্য সরকার কোনোভাবেই ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি রাজ্য সরকারের যে
স্টেট লিস্ট রয়েছে, সেখানে আইন প্রয়োগ করতে বা আইন তৈরি করতে বা অর্ডিন্যান্স জারি করতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু সেই জায়গায় অনেকে বলতে চাইছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক যারা বলছেন যে কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্ট, যারা সাংসদরা যারা রয়েছেন, তারা ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেশার ক্রিয়েট করছেন এই আইনকে লাগু করার জন্য, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোভাবেই করতে পারে না, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকারের উপর ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক কোনো ধরনের প্রেশার সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে এই ফার্মার্স যে বিল রয়েছে, সেই বিলের ক্ষেত্রে কোনো না কোনোভাবে কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্ট আমাদের দেশের হস্তক্ষেপ করেছে, যার কারণে আজকে এই করোনাকালে কেন্দ্রীয় সরকার এমন একটি বিল আজকে আনার চেষ্টা করেছে, সেখানে আজকে সারা দেশের যারা কৃষকরা আজকে পথে নেমেছে। আমাদের দেশের মহামান্য যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর মোদীজি, অনেকে আপনারা বলেন যে ওনার মতন প্রধানমন্ত্রী আমরা কখনো পাইনি। উনি আমাদের কাছে মহাদেব, যেভাবে আপনারা কাউকে ডাকতেই পারেন। আমাদের সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির কথাই আমি এখানে বলি। উনি প্রায় সময় মন কি বাতের কথা বলেন, উনি উনার মনের কথা আপনাদেরকে বলেন। অনেকে যারা সমালোচক যারা রয়েছেন, ওনারা বলছেন আপনাদের মনের কথা কখনো প্রধানমন্ত্রী শোনেন? উনি তো মন কি বাত করেন, আপনারা ওনার সরকারের কথা, ওনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করেন। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার কথা আমাদের সঙ্গে শেয়ার করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা আপনারা সাধারণ নাগরিকরা যারা রয়েছেন, সাধারণ মানুষরা যারা রয়েছেন, উনি কি এমন ধরনের কোনো মন কি বাত অনুষ্ঠান করেন যেখানে আপনাদের বক্তব্যগুলো এইভাবে নিতে পারেন? আজকে এই ধরনের ঘটনাকে প্রধানমন্ত্রী সমর্থন করেছেন এবং উনি ক্লেপস দিয়ে বলেছেন যে একটা ভালো একটা বিল হতে চলেছে। কিন্তু যদি ভালো একটা বিল হয়, তাহলে কেন এইভাবে এই অর্ডিন্যান্স আনা হলো সংসদে, যেটা পার্লামেন্টের মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনো এখতিয়ারই নেই, যেটা সুপ্রিম কোর্ট নিজে বলে দিয়েছে কোন কোন বিষয়গুলোর উপর কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে, আইন তৈরি করবে, রাজ্য সরকার কোন কোন বিষয়গুলোর উপর, ইউনিয়ন লিস্ট রয়েছে, স্টেট লিস্ট রয়েছে, কন্টেম্প্ট লিস্ট রয়েছে। সে জায়গায় কোনো ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ধরনের এখতিয়ার নেই, রাজ্য সরকারের রয়েছে। যেখানে সুপ্রিম কোর্ট বলেছে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনারা সেন্ট্রাল বা পার্লামেন্ট কোনোভাবে হস্তক্ষেপ করতে পারেন না, কিন্তু আপনারা করছেন কোনো না কোনোভাবে, যেটা সমালোচকরা বা বিশ্লেষকরা বলছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো রাজেশ দা। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? দাদা আমি বিশালগড় থেকে বলছি। বলুন। হ্যাঁ দাদা, এই যে কৃষি আইনটা বা বিলটা যে বের করেছে, হ্যাঁ, ওটা নিয়ে তো অনেকে অনেক ধরনের সুমন্তব্য দিচ্ছে। হ্যাঁ, তো ওনাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, ওনারা সবাই তো সাধারণভাবে শিক্ষিতই, তো ওনাদেরকে বলবো কৃষি আইনের যে বিলটা বেরিয়েছে ওটাকে ভালোভাবে পড়ার জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরো একটি বিষয় যেটা দর্শক বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন, যখন কোনো বিল রাজ্যসভায় বা লোকসভায় আসে, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং এই স্টেটমেন্টকে বলা হয় অবজেক্ট অফ রিজন, যে এই বিলটি আনার পেছনে কি কারণ। আপনারা অবাক হবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এই অর্ডিন্যান্স সংসদে পাশ করে বা সংসদে উত্থাপন করে বা এই অর্ডিন্যান্সকে আনেন, সেই সময় অবজেক্ট অফ রিজন কোনো ধরনের স্টেটমেন্ট সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি কেন এই বিলকে আনা হয়েছে। একে পার্লামেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই সমস্ত বিল কোনোভাবেই আইনের মাধ্যমে সেটাকে লাগু করতে পারে না, সেটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে এবং আমাদের সংসদের যে আমাদের যে সংবিধানের যে স্কিম রয়েছে সেখানে স্পষ্টভাবে মেনশন রয়েছে। কিন্তু সেই জায়গায় যেখানে ভোটাভুটি হলো না, এত বড় একটা ইম্পর্টেন্ট ইস্যুকে ভোটাভুটিতেও নেওয়া হলো না, হাত তোলার মাধ্যমে জোর করে বা বলপূর্বক অনেকে বলেছেন সেই আইন বা সেই অর্ডিন্যান্স
যা মানে উত্থাপন করা হয়েছে রাজ্যসভায়, সেটা জোর করে কোনো না কোনোভাবে করা হয়েছে। তো সেই জায়গায় ওনারা করেছেন, ওনাদের ক্ষমতা রয়েছে, লোকসভায় রয়েছে, রাজ্যসভায় রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা এই বিল বা এই অর্ডিন্যান্স, আপনারা বিলটাকে অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করেছেন, অধ্যাদেশের মাধ্যমে সেটাকে তুলেছেন, কিন্তু স্টেটমেন্ট যে আপনারা দিলেন না। যেটা নিয়ম রয়েছে, পার্লামেন্টে যখন কোনো ধরনের অর্ডিন্যান্স জারি হয় বা বিল আনা হয়, তার অবজেক্টিভ রিজন দিতে হয়। কেন দিলেন না সেটা প্রশ্ন রাখছেন কৃষকের নেতৃত্বরা, যারা কৃষক শ্রেণী রয়েছেন তাদের নেতৃত্ব। নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? আমি কৃষ্ণনগর থেকে পঙ্কজ বলছিলাম। বলুন মঙ্গল দা, বলুন। বলছিলাম কি, যে কেন্দ্রীয় সরকার যেভাবে বিলটা পাস করেছে রাজ্যসভায়, তো সেটা দেখে মনে হচ্ছে সেটা একটা সরকার না দেশে, সেটা মনে হচ্ছে যে ক্লাবের যে একটা মানে ক্লাবের অনেক কিছু হয় না, যে পুজো কমিটি, ক্লাব কমিটি নির্বাচন হয়, তো যাদের দূর থাকে তারা হইচই করে কাউকে সেক্রেটারি বানিয়ে এনে, তো মানে পার্লামেন্ট এবং রাজ্যসভার যে আলোচনাগুলি, তো এইরকমই লাগছে যে সরকার আসলে মানে সেটা দেশের একটা সরকার যে চলছে, বা আমরা বলি সারা বিশ্বের মধ্যে নাকি সবচেয়ে বড় গণতন্ত্র আমরা দেশ, তো এটা মনে হয় না ওদেরকে দেখে যে একটা ক্লাবের অনুষ্ঠান বা ক্লাবের একটা মিটিং চলছে বলে মনে হয়। জোর জবরদস্তি একটা বিল পাস করে নিয়েছে, সেখানে কথা বলার সুযোগ নেই কারোর। যদি এরকমই হয়তো যে নরেন্দ্র মোদী যেটা বলছেন যে খুব ভালো বিল, তাহলে ওনাদের বন্ধু 40 বছরের বন্ধু আকালি দল কেন তাদের দল ছেড়ে দিয়ে চলে গেছে কৃষকদের সাথে? যাই হোক, তো আমরা এখন যা দেখছি টিভিতে, এখন পর্যন্ত যতগুলি বিল এনেছে আর কি, কখনো দেখেছি সিএএ নিয়ে রাস্তায় আন্দোলন, মানে বিভিন্ন বিষয় নিয়ে, আজ পর্যন্ত যে মানুষের সাথে বা মানুষের ভালো হয় এরকম কোনো কিছু এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। অবস্থা খুবই খারাপ, এই বলবো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেকে আপনারা অনেকভাবে বলেছেন, সেটাও বলেছি। প্রধানমন্ত্রী উনি কয়েকটি স্টেপ নিয়েছেন, কিন্তু প্রত্যেকটি স্টেপের ক্ষেত্রে দেখা গেছে আমাদের দেশ আরও পেছনে চলে গেছে। সেটা আপনাদের সামনে, সেটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। যেখানে নোটবন্দি, কালো ধন আসবে বাইরে থেকে, কত কালো ধন আসলো সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো হিসাব নেই। জিএসটি চালু করা হলো, জিএসটির মাধ্যমে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড আরও চাঙ্গা হবে, কিন্তু দেখা গেল শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রেই -24 তার জিডিপি রেট কমে গেল। অসংগঠিত ক্ষেত্রে গেলে তার রেশিও আরও অনেক বাড়বে। তো সেই জায়গায় সেটাও ভারতবর্ষ মানে যে কমর রয়েছে সেটা ভেঙে গেছে। এখন এই কৃষক বিলের মাধ্যমে কৃষকদের কতখানি উপকারে আসবে বা কৃষকদের স্বার্থ কতখানি এখানে রক্ষিত হবে, সেটা আজকে বড় প্রশ্ন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দর্শক বন্ধুরা, এই যে কৃষকদের নিয়ে এই বিল যে পাশ হয়েছে রাজ্যসভায়, সেখানে একটা মহল বা কেন্দ্রীয় সরকার বলছেন যে এই বিলের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র পাঞ্জাবের আজকে আন্দোলন হয়েছে। না দর্শক বন্ধুরা, সেটা কিন্তু নয়। সারা ভারতবর্ষ আজকে যারা কৃষকরা যারা রয়েছেন ওনারা কিন্তু মাঠে নেমেছেন। আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু তার থেকে বাদ যায়নি। আইন অমান্য আন্দোলনের মাধ্যমে এবং সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজ্যের বিরোধীরাও কিন্তু এই বিলের বিরুদ্ধে গিয়ে ওনারা কিন্তু আন্দোলন সংগঠিত করেছেন। একটা মহল বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে শুধু পাঞ্জাবে নাকি হয়েছে। আমি কয়েকটা বিষয় বলবো কোন কোন জায়গায় হয়েছে। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? কমলপুর থেকে বলছি। কমলপুর থেকে বলছেন, বলুন দাদা, বলুন। দেখেন দাদা, আপনি সংবিধানের কথা বলেছেন, আমরা শুনেছি। সংবিধানটা শুধু ধরাশায়ী। আমরা সংবিধানটারে দেখাইয়া পার্লামেন্টকেও রাজ্যকেও সবটাই নিয়ম অবমাননা করে চলছি। কৃষি বিল যে পাস হয়েছে, কৃষি বিল মধ্যবিত্ত গরিব এদের কোনো কল্যাণে লাগবে না, আজকে পুঁজিপতিদের হাতে চলে গেছে, যার জন্য আজকে আন্দোলন। কৃষক ভাতা দিচ্ছে, আজকে কৃষক ভাতাটা দেখেন। আপনাদের একটা কথা কই, যাদের আধাখানি জমি আছে তারারে কেন্দ্র থেকে সরাসরি 6,000 টাকা ঢুকাই দিতেছে। হ্যাঁ, কিন্তু সেই টাকাটা আছে ঘরের জায়গা না কৃষি জমি, সেইটারই উল্লেখ নাই। তাহলে দেখেন এই আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী যে কি করছেন।
ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি কমলপুর থেকে ফোন করলেন, ফোন করবেন। দর্শক বন্ধুরা, কেন্দ্রীয় সরকার বলছে এই বিলের বিরুদ্ধে জনমত তৈরি হয়নি, শুধু পাঞ্জাবে কয়েকটি জেলায় এই আন্দোলন সংঘটিত হয়েছে। না দর্শক বন্ধুরা, সেটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি আপনাদেরকে বলছি, কৃষকদের এই আন্দোলন শুধু পাঞ্জাব বা হরিয়ানায় হয়নি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এই আন্দোলন সংগঠিত হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে গিয়ে রাস্তায় কৃষকরা নেমেছেন। আমি আপনাদেরকে বলছি, গত 22শে সেপ্টেম্বর উড়িষ্যার জাজপুর প্রদর্শন করা হয়, কৃষকদের পক্ষ থেকে বিশাল বড় র্যালি করা হয়। সেটা হয়েছিল 22শে সেপ্টেম্বর উড়িষ্যার জাজপুরে। এবং একই দিনে বেঙ্গালুরুতে এবং কর্ণাটকে রায়ের সংঘ র্যালি ওনারা করেছেন। 14 সেপ্টেম্বর ভুবনেশ্বরে কৃষক সংগঠন প্রদর্শন করেছে এবং অল ইন্ডিয়া কিষাণ মজদুর সভার ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন সম্পদ রায়, উনি বলেছেন এই অর্ডিন্যান্স কৃষকদেরকে বরবাদ করে দেবে। উড়িষ্যাতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, বেঙ্গালুরুতে হয়েছে, কর্ণাটকে হয়েছে, তেলেঙ্গানায় হয়েছে, ত্রিপুরা রাজ্যে হয়েছে, বাংলায় হয়েছে। তো সেটা কিন্তু সারা ভারতবর্ষে এই আইনের বা এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে মাঠে নেমেছে মানুষ। এবং 9ই আগস্ট এবং 5ই সেপ্টেম্বর অখিল ভারতীয় কিষাণ মহাসভার নেতৃত্বে মহারাষ্ট্রের প্রায় 25টি জেলায় এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই দিনে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিক্ষোভ প্রদর্শন হয়। অন্ধ্রপ্রদেশের প্রায় 400টি গ্রামে এবং তেলেঙ্গানায় প্রায় 150টি গ্রামে এই বিলের বিরুদ্ধে প্রদর্শনে সামিল হন সাধারণ কৃষকরা। 20 এবং 27 জুলাই পাঞ্জাব এবং হরিয়ানায় বিভিন্ন জেলায় এই বিলের বিরুদ্ধে প্রদর্শন করা হয়। তা আপনারা বুঝতে পারছেন, এই বিল শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে বা পাঞ্জাবে হয়নি, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে কৃষকরা মাঠে নেমেছেন। কেন্দ্রীয় সরকারের এই ধরনের জোর করে অর্ডিন্যান্স যে পাশ করা হয়েছে, যারা সমালোচকরা বলছেন, তার বিরুদ্ধে মাঠে নেমেছেন। এবং প্রধানমন্ত্রী বলেছেন, ওনাদের কার্যকর্তাদের আদেশ দিয়েছেন যে আপনারা কৃষকদেরকে বোঝান। আগে কৃষকরা ছিল সেই ধরনের পড়াশোনা ওনারা জানতেন না। এখনকার যারা কৃষকরা তারা অনেক মডার্নাইজড, তারা অনেক সিভিলাইজড। তাহলে তাদেরকে বোঝাতে হবে না, তাদের ছেলেমেয়েরা অনেক উচ্চ শিক্ষিত, তাদের থেকেও ওনারা গাইড পান। তো সেহেতু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ওনারা যারা কৃষকরা আগের 70 দশক বা 80 দশকে যে কৃষকরা কাজ করতেন, তাদের থেকে এখনকার কৃষকরা আরো অনেক ডেসপারেট, আরো অনেক অ্যাডভান্স। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, কে বলছেন? আমি সুনামরা পুলিশ করতে স্যার। বলুন বলুন। আমি অনুষ্ঠানের দর্শক, বলুন। সব সময় আমি অনুষ্ঠান দেখি। বলুন বলুন দাদা, স্যার আমি বলুন। এই আইনটা হইলো, এই আইনটাই আমরা কি অবস্থায় কথা, সেটা আপনারা চিন্তা করবেন, আপনারা বলবেন। ঠিক আছে তো স্যার, আপনার উপরেও তো নির্ভর করি আমরা। আমার উপর নির্ভর করতে হবে না, আপনারা চিন্তা করবেন, বাস্তব যেটা রয়েছে সেটা উপলব্ধি করবেন, সেইভাবেই কাজ করবেন। আমি একজন সঞ্চালক, আমি শুধু উত্থাপন করতে পারি, আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, দেখুন, এবার যেই বিল আনা হয়েছে, আন্দোলন সর্বত্র চলছে, সেখানে আর কোনো বলার অবকাশ আর নেই। এই মুহূর্তে আন্দোলন জোরালো হচ্ছে। এই আন্দোলন ধীরে ধীরে আরো কোন দিকে যায় সেটা কিন্তু প্রত্যক্ষ করবেন, আপনারাও করবেন, আমরা যারা সাংবাদিকরা রয়েছি আমরাও করছি, এবং যারা নেতা যারা রয়েছেন ওনারাও করছেন। প্রশ্ন হচ্ছে, এই একটা করোনা মুহূর্তে যেখানে 52,000-এরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন, মানুষের পকেটে টাকা নেই, কাজ নেই, কর্ম নেই, সেই জায়গায় আজকে এই একটা সময়ে অর্ডিন্যান্স জারি করলো, বা অর্ডিন্যান্সের মাধ্যমে বা অধ্যাদেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকার জোর করে সেটাকে রাজ্যসভায় তুললো, যেটা বলছেন অনেকে, যেখানে পার্লামেন্টে কোনো এখতিয়ারই নেই, কেন্দ্রীয় সরকারের কোনো এখতিয়ারই নেই এই ধরনের অর্ডিন্যান্স জারি করা, যেখানে সংবিধানের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টভাবে মেনশন রয়েছে।
কিন্তু কি করে সরকার আনলো ভোটাভুটি ছাড়া, সেটা অনেকে বলছেন। যেখানে এমএসপির কথা বলা হয়েছে, যেখানে এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা আপনারা জানেন সেটা আগে ছিল, এবং কেন্দ্রীয় সরকার বলেছে যে এমএসপি এখনো থাকবে। এটা একটা মিনিমাম কস্ট প্রাইস থাকে, যে এই প্রাইসের কমে কেউ প্রোডাক্ট বিক্রি করতে পারবে না, বা যে কিনবে তাকে এই মূল্য দিতে হবে। দর্শক বন্ধুরা, আমি আজকে এমএসপি বা এপিএমসি নিয়ে আলোচনা করতে গেলে আমার সময় হবে না, আর 5 মিনিট সময় রয়েছে আমার। আমি আরেকদিন এই এমএসপি নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় সরকার বলেছে যে এমএসপি থাকবে, যেখানে বাজার থাকবে, সেই জায়গায় অনেকে বলছেন সরকার যে আজকে ওপেন মার্কেট করে দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে এই এমএসপি ধীরে ধীরে উঠে যাবে, এবং এই এপিএমসি যে রয়েছে সেখানে বলেছেন যে বাজার থাকবে, কিন্তু এই সকল বাজারগুলো বিলুপ্ত হয়ে যাবে। কম্পিটিশনে এই সকল বাজারগুলো অস্তিত্ব থাকবে না। যারা এই সকল বিষয় নিয়ে, যারা অর্থশাস্ত্রবিদ, যারা কৃষিবিদ, ওনারা কিন্তু মত প্রকাশ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আমি এমএসপি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বাজার নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, কৃষকরা কিভাবে বিক্রি করতেন আগে, এখন কিভাবে বিক্রি করবেন, কারণ ধীরে ধীরে কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হবেন এই বিলের মাধ্যমে, যেটা অনেকে বলতে চাইছেন। এবং এমএসপির কথা বলা হচ্ছে যে এমএসপি থাকবে, ইতিমধ্যে কয়েকটি প্রোডাক্টের উপর এমএসপি বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা অনেকে বলছেন সেটা লোক দেখানো, কিন্তু পরবর্তী সময় সেই এমএসপি আর কার্যকরী হবে না, কারণ মার্কেট চলে যাবে বড় বড় রাঘববোয়ালদের হাতে, সেটা সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। যখন কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না, তখন সেটা অটোমেটিক্যালি আয়ত্তের বাইরে চলে যায়। সরকার যদি পেছনে থাকে, কারণ কি বেসরকারীকরণ এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সরকারের কোনো ধরনের আর সেই জায়গায় হস্তক্ষেপ সরকার করতে পারে না। তাহলে এমন একটা সেন্সিটিভ বিষয়, সেটা হচ্ছে কৃষকদের মানে জীবন জীবিকা নিয়ে প্রশ্ন। আজকে কৃষকরা দলে দলে আজকে মাঠে নামছেন, তাদের একটাই দাবি, সরকার যে অর্ডিন্যান্স এই মুহূর্তে জারি করেছে বা এনেছে, সেটাকে অবিলম্বে তুলে নেওয়া হোক। এখন সরকার কি করবেন সেটা সরকারের উপর নির্ভর করছে। আমি আরো একদিন আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এটা আমি বলতে পারি যে বিল আজকে পাস হয়েছে, বা যে বিল আজকে যে অর্ডিন্যান্সের মাধ্যমে পার্লামেন্টে আনা হয়েছে, সেটা সংবিধানের স্কিমে সম্পূর্ণভাবে বলা হয়েছে। ইউনিয়ন লিস্টে যতগুলো 97টি যে কন্ডিশন রয়েছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন প্রণয়ন করতে পারে, আর স্টেট গভর্নমেন্টের 66টি আইটেম রয়েছে যেখানে স্টেট গভর্নমেন্ট আইন প্রণয়ন করতে পারে। কিন্তু সেক্ষেত্রে ইউনিয়ন লিস্টের মধ্যে 4 জায়গায় লেখা আছে এগ্রিকালচার বা এগ্রিকালচারাল। এগ্রিকালচার বা এগ্রিকালচারের কথা যখন থাকবে, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা এখতিয়ারের বাইরে আইন প্রণয়ন সেটা করতে পারবে রাজ্য সরকার। কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে রাজ্য সরকারের উপর কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ মানে কেন্দ্রীয় সরকার করতে পারবে না, রাজ্য সরকারকে আইন প্রণয়ন করতে বাধ্য করবে না। কিন্তু একটা মহল বলতে চাইছেন, এক্ষেত্রে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার ইনডাইরেক্টলি প্রেসার ক্রিয়েট করছেন যাতে এই আইন পাস হয়। কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্ট, সেটা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, রাজ্য সরকারের কাজের উপর বা কোনো আইন প্রণয়নের উপর কোনো ধরনের হস্তক্ষেপ সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট হস্তক্ষেপ করছে বলে অনেকে দাবি করছেন। দ্বিতীয় প্রশ্ন, যে জায়গায় এই ধরনের অর্ডিন্যান্স পাস করতে গেলে ভোটাভুটির প্রয়োজন হয়, প্রথম আমরা ধরে নিলাম যে রাজ্য সরকার মানে কেন্দ্রীয় সরকার জোর করে অর্ডিন্যান্সের মাধ্যমে সেটাকে পাস করানোর চেষ্টা করেছে। কিন্তু দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এত বড় একটা কৃষি রিলেটেড একটা অর্ডিন্যান্স, একটা বিল, সেখানে ভোটাভুটি প্রয়োজন ছিল, সেখানে হাত তুলে হইচই করে সেটাকে পাস করে নেওয়া হলো। ভোটাভুটির ব্যবস্থা ছিল, ভোট করার ব্যবস্থা ছিল, বোতামের মাধ্যমে ভোট করার ব্যবস্থা ছিল, কেন ভোট হলো না? উইদাউট ভোটে এই বিলকে পাস করিয়ে নেওয়া হলো। কার স্বার্থে নেওয়া হলো? সেটা কি শ্রমিকদের স্বার্থে নেওয়া হলো, না কৃষকদের স্বার্থে নেওয়া হলো, না কিছু পুঁজিপতি যারা রয়েছেন তাদের জন্য নেওয়া হলো? সেটা এখন মানুষ চিন্তা করছেন। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। কিন্তু আমাদের দেশের বাজার, আমাদের দেশের কিভাবে চলতো, আমাদের দেশের মান্ডি আগে বাজার কিভাবে পরিচালনা হতো, এখন কিভাবে পরিচালনা হবে, এবং ভবিষ্যতে কৃষকদের হাল কি হবে,
সবটা বিষয় নিয়ে আমি আরো একটি এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।